যে সারা পৃথিবীতে যত নৌবাহিনী আছে তাদেরকে একত্র করলেও তার চেয়েও 4 গুণ 5 গুণ বা 7 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমেরিকান নৌবাহিনী। আমেরিকান নৌবাহিনীর একটা শক্তিশালী ইউনিটের নাম হচ্ছে নেভি শিল্ড। এই নেভি শিল্ডটা একবার আকাশ, মাটি এবং সমুদ্র সব জায়গায় তাদের চরম নিয়ন্ত্রণ তারা করতে পারে। আপনি একবার কল্পনা করছেন যে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কেন হরমুজের জায়গাটাকে ক্লিয়ার করতে পারলো না? আশ্চর্যজনক বিষয় না? ইরান এবং আমেরিকার প্রসঙ্গ আসলে যুদ্ধ, হতাহত বা বোমা ড্রোনের কথায় আসে, আর সেটা ধারাবাহিকভাবে চলছে। মানুষ এখন আতঙ্কিত। এর একটা প্রভাব কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পড়ছে, যারা তেল নির্ভর অন্য দেশের উপরে আর কি। এখন আসলে আপডেটটা কি বাংলাদেশের ক্ষেত্রে ইরান এবং আমেরিকার যুদ্ধের? প্রথম বিষয় হচ্ছে যে আমরা ইরান যুদ্ধের সাফারার শুধু ইরান আমেরিকা না, পুরো বিশ্ব এটা করতেছে, ভোগ করতেছে। যেমন বাংলাদেশে যেমন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিংটা আপনার যদি আপনি খুব গভীর অ্যানালাইসিস করেন, সেটা তো ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমরা লোডশেডিংয়ের একটা মাত্রায় পড়ে গেলাম। এবং শুধু তাই না, শুধু বাংলাদেশ না, উপমহাদেশের এশিয়া, আফ্রিকা, ইউরোপ সব দেশে আপনার ইরান যুদ্ধের সাফারার হচ্ছে। এখন ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি যেটা আপনি বললেন, আজকে একটু আগে আপনি জানেন যে আমরা যখন কথা বলতেছিলাম তখন কাতারের আমির ইতোমধ্যে আপনার ইরানে পৌঁছে গেছে। কাতারের আমিরের ঠিক আগে ছিল আপনার পাকিস্তানের জেনারেল মনির সাহেব, সেও আপনার ইরান থেকে ঘুরে আসছে। তার আগে আপনার ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী, সে ইরান থেকে ঘুরে আসছে। তার মানে কি, আমরা যেটা বুঝতেছি, ইরানের যারা ইরানের কাছে যাচ্ছে, হেভি ওয়েট পার্সন যারা, তারা চাচ্ছে দ্রুত এটা একটা সমাধান হোক। এবং সিদ্ধান্তটা ইরানের দিক থেকে আটকে আছে। যে জায়গায় আটকে থাকে সিদ্ধান্তটা, সেই জায়গায় মানুষ কিন্তু গিয়ে ধর্ণা দেয়। তারা কিন্তু ধর্ণা দিচ্ছে এখন ইরানের কাছে গিয়ে। এই ধর্ণা দিয়ে আসলে এটা হরমুজটা খোলাটা এখন তারা খুব টপ প্রায়োরিটি দিচ্ছে। আপনি জানেন হরমুজ বন্ধ থাকে, তো আমাদের ধারণা যে ইরানের উপর যে আমেরিকা ডি-ডে ঘোষণা করেছে, এটা ইরানকে একেবারে দুমড়ায় মুচড়ায় ফেলাবে। এটা যেমন একটা একটা আংশিক সত্য, তার বাইরে সবচেয়ে বড় সত্য হচ্ছে এখানে আপনার সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, মানে সকলের তেল কিন্তু আটকে গেছে। এবং এই কী বলে হরমুজের কারণে সব জায়গায় তেল কিন্তু এখন আটকে পড়ে আছে। সারা বিশ্বের এখন তেল পরিবহন ব্যবস্থা, আপনি জানেন যে যে রোডটা দিয়ে 2 কোটি ব্যারেল তেল প্রতিদিন যেত, সম্ভবত 2 কোটি 10 বা 12 লাখ ব্যারেল তেল এই রোড দিয়ে আসা যাওয়া করতো। সেই তেলটা এখন 48 লাখ থেকে 47 লাখে নেমে গেছে ব্যারেল। তার মানে সারা বিশ্বে কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়ে গেছে এই হরমুজকে কেন্দ্র করে। আপনি জানেন সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কাদের, জানা আছে কিনা? সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হচ্ছে আমেরিকান নৌবাহিনী। কীরকম শক্তিশালী, এটা যারা বড় বড় নেভি এক্সপার্ট, তাদের কাছে আমি যখন জিজ্ঞেস করলাম, একজন নেভি এক্সপার্টের কাছে আমি জিজ্ঞেস করছি যে আমেরিকার নেভিটাকে আমি কীভাবে শক্তিশালী চিন্তা করতে পারবো। সে আমাকে বলল যে সারা পৃথিবীতে যত নৌবাহিনী আছে তাদেরকে একত্র করলেও তার চেয়েও 4 গুণ 5 গুণ বা 7 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমেরিকান নৌবাহিনী। এবং আমেরিকান নৌবাহিনীর একটা শক্তিশালী ইউনিটের নাম হচ্ছে নেভি শিল্ড। আপনার জানা আছে কিনা? নেভি শিল্ড মানে হচ্ছে SEAL। এটা মানে কি? SE মানে হচ্ছে সি, এ মানে হচ্ছে এয়ার, আর এল মানে হচ্ছে ল্যান্ড, অর্থাৎ সি, এয়ার, ল্যান্ড। এই নেভি শিল্ডটা একবার আকাশ, মাটি এবং সমুদ্র সব জায়গায় তাদের চরম নিয়ন্ত্রণ তারা করতে পারে। আপনি একবার কল্পনা করছেন যে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কেন হরমুজের জায়গাটাকে ক্লিয়ার করতে পারলো না? আশ্চর্যজনক বিষয় না? সহজ বিষয়। এই নেভি সিল সারা জীবন তারা ট্রেনিং দিয়ে আসছে, তাদের প্রশিক্ষণ হচ্ছে গভীর সমুদ্রের উপরে। কিন্তু হরমুজটা কিন্তু গভীর সমুদ্র না, একটা অগভীর সমুদ্র। এখানে তারা শক্তিশালী সাবমেরিন ঢুকাইতে পারতেছে না, শক্তিশালী যুদ্ধজাহাজ ঢুকাইতে পারতেছে না, এয়ারক্রাফট ক্যারিয়ার ঢুকাইতে পারতেছে না। আর ইরান কি করতেছে? তাদের ছোট ছোট স্পিড বোট এবং তারা বড় বড় সাবমেরিন না, ডলফিন আকৃতির সাবমেরিন বানিয়ে দিয়ে একেবারে মার্কিন নৌবাহিনীকে হ্যাস্তন্যস্ত করে এখান থেকে যেভাবে সরানোর দরকার তারা সরিয়ে ফেলতেছে। এখন আমরা যেটা বুঝতেছি, আমেরিকা এখানে তার মানিজ্যত বাঁচানোর জন্য সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকার মতো একটা পরাশক্তি, আপনার যদি ধারণা থাকে বা আমাদের যদি ধারণা থাকে যে সে সারেন্ডার করে সোজা তার দেশে চলে যাবে, এটা তো আমরা একটা টোটালি ভুল ধারণার মধ্যে আছি। সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে এবং অলরেডি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। ইরানও তার প্রতিরোধ ব্যবস্থা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে এবং সেই সর্বোচ্চ শক্তি প্রয়োগে আমরা যত দিন যাচ্ছে
ততই জানতেছি যে আমেরিকার ক্ষয়ক্ষতিটা তারা যা বলতেছে তার চেয়ে অনেক 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 বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে সিআইএর যে গোপন এজেন্টগুলো, গোপন যে ইয়াগুলো ছিল, মানে গোপন যে তাদের আস্তানাগুলো ছিল, সব তারা ধ্বংস করে দিছে। শুধু 15টা সামরিক ঘাঁটিতে প্রায় 250টা স্পটে তারা যে হামলা করছে, এই হামলায় কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে আমেরিকার এবং সেই ঘাঁটিগুলো যে তারা পুনরায় আবার করবে, সংস্কার করবে, সেই রকম কোনো কিন্তু চিত্র আমরা দেখতেছি না। ঘাঁটিগুলো কিন্তু ওইভাবেই পড়ে আছে, এবং এই ঘাঁটিগুলো যদি সংস্কার করতে যায়, ইরান যদি আবার হামলা শুরু করে, তাহলে তারা এগুলো যে ফেরাবে, ট্যাকেল করবে, ওই রাস্তাও তাদের কাছে নাই। ওই পরিমাণ অস্ত্রশস্ত্র তাদের ঘাটতি আছে, যার কারণে এই ঘাঁটিগুলো আসলে আদৌ আর কোনো দিন মধ্যপ্রাচ্যে পুনর্গঠন হয় কি না, এটা নিয়ে আমরা এখন একটা মানে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক গবেষক যারা, তারা এটাই আলোচনা করতেছে যে আনুষ্ঠানিকভাবে হয়তো বা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় নিতে হবে। এবং আপনি জানেন যে ইরানের নেতৃবৃন্দ বারবারই বলতেছে যে কাতারের আমির যাওয়ার আগেও তারা একটা ব্রিফ করে বলছে যে MOU-তে যে শর্তগুলো ছিল, মানে আপনি জানেন MOU-তে যে শর্তগুলো মেনে 60 দিন যুদ্ধবন্ধ ছিল, সেখানে কিন্তু প্রথম শর্তই ছিল যে নৌ অবরোধ উঠাই দিবে, তাদের ক্ষতিপূরণ দিবে, এবং হরমুজের যে একটা মানে নিয়ন্ত্রণ, এটা তারা মেনে নিবে। ওইভাবেই কিন্তু একটা MOU করা হয়েছিল। তো সেখানে এই বিষয়গুলো একটা চূড়ান্ত ফয়সালার দিকে হয়তো বা যাচ্ছে। কেন যাচ্ছে, মানে চূড়ান্ত ফয়সালার দিকে কেন যাচ্ছে, যে আমেরিকা যে চরম অর্থনীতির অবরোধ তারা ঘোষণা করলো, এই অর্থনীতির অবরোধ কিন্তু ইরানকে কতটুকু কাবু করতে পারবে, তাদের অর্থমন্ত্রীর কথা আমরা বুঝে ফেলছি। অর্থমন্ত্রী বলছে যে এই টাইপের একটা অবরোধ আসবে, এটা আমরা আগে থেকে ফিল করছি, যার কারণে আমরা 2 বছর একটা প্রস্তুতি নিয়ে ফেলছি। আর ঠিক বিপরীতে আবার আমেরিকার অর্থমন্ত্রী স্কট, উনি কিন্তু আবার ভিন্ন বার্তা দিছে যে তোমরা এটাকে, আমরা এবারকে শ্বাস চেপে ধরছি, যত ওদের সহযোগী দেশ আছে সবাইকে আমরা ইন্ডিভিজুয়াল ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়ে তাদেরকে নিষেধ করছে ইরানের সাথে বাণিজ্য না করতে। প্লাস হচ্ছে আমাদের মিত্র দেশ বলতে উনি কারোর নাম বলেনি, তবে যেটা আগে আমরা শুনেছি বা আন্তর্জাতিক গণমাধ্যমে আসছিল যে ফ্রান্স এবং যুক্তরাজ্য আপনার হরমুজে যৌথভাবে একটা করার কথা, এটা নিয়ন্ত্রণ করার কথা। তাই সে এটাই বোঝাচ্ছে যে ফ্রান্স এবং যুক্তরাজ্য অলরেডি আমেরিকার সাথে যুক্ত হবে এই মানে এই যুদ্ধে হয়তো বা তারা শরিক হইতে পারে, এরকম একটা ইন্ডিকেশন সে দিছে। আমরা ফাইনালি এই 2 অর্থমন্ত্রীর কথা বা আন্তর্জাতিক যদি বিভিন্ন গণমাধ্যম আপনি দেখেন, তাতে যেটা আমরা ফিল করি, এই যুদ্ধটা হয়তো বা আগামী 60 দিন, এক্স্যাক্টলি 60 দিন বা 60 আর 6 66 দিন খুবই একটা স্পর্শকাতর জায়গায় আছে। আগামী 66 দিন কেন স্পর্শকাতর আপনি যদি বলেন, প্রথম স্পর্শকাতর হচ্ছে আপনার 27 অক্টোবর হচ্ছে ইসরায়েলের নির্বাচন, আর 27 অক্টোবরের 6 দিন পর 3 নভেম্বরের 3 তারিখ হচ্ছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। তার মানে এই 66 দিনে অনেক ঘটনা হয়ে যেতে পারে। এই 66 দিনে এমন আছে ইরান নিজে থেকে এই 2 দেশে এই 2 দেশের স্বার্থে বড় বড় হামলা করতে পারে ইরান নিজ উদ্যোগে। অথবা যদি ইরান ক্যালকুলেশন করে দেখে যে না, হামলা করলে তাদের জয়ের সম্ভাবনা বেশি, তাহলে তারা হামলা করবে না। আর যদি মনে করে যে না, হামলা করলে তারা হারার সম্ভাবনা বেশি, তাহলে ইরান হামলা করবে। ইরান কিন্তু একটা বড় ধরনের রণপ্রস্তুতি নিয়ে ফেলছে। এবং এখানে আপনি জানেন যে সিআইএর যে চিফ, সে কিন্তু রাশিয়ায় খুব গোপনে রাশিয়া সফর করেছে। আপনার গতকালকে অনুষ্ঠানে আমি বলছি যে এই রাশিয়া সফরের মূল কারণ যদি আমরা বের করি, 3টা কারণ হতে পারে। 1 নম্বর কারণই হচ্ছে যে আপনার জেলেনস্কি বা ইউক্রেনের সাথে যে রাশিয়ার দ্বন্দ্ব, এটাতে হয়তো বা আমেরিকা তার কাছে গিয়ে বার্তা দিচ্ছে যে এই যুদ্ধটা তারা থামিয়ে দিবে, জেলেনস্কিকে তারা তার কাছে সারেন্ডার করিয়ে দিবে। এতে ইরানকে তারা যে টেকনিক্যালি সহযোগিতা করে বা বিভিন্ন রকম টেকনোলজি দিয়ে অলরেডি সহযোগিতা করতেছে, এটা যাতে বন্ধ করে, এটা বন্ধ করলে আমেরিকা ইরানকে সাহায্য করতে সুবিধা হবে। দ্বিতীয় যেটা হতে পারে, এমন আছে এরকম আলোচনা হতে পারে যে যেহেতু রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ, তারা পরমাণু বোমা ব্যবহারের একটা ইঙ্গিত তারা অলরেডি অনেক সময় দিয়েছে। ওই জায়গাটাও তারা হয়তো আবার একটা রিমার্ক করতে পারে যে আমরা যদি ইরান না থামে, বেশি বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব। তৃতীয় যেটা হতে পারে যে তারা এখন, আপনি জানেন যে ইরানের খুব দুর্বল যে ছিল ড্রোনগুলো, যেটা আমরা আপনাকে গতকালকে অনুষ্ঠানে বলছি যে কামিকাজি এবং ড্রোন, যেটা কামিকাজি এবং শাহেদ ড্রোন, এগুলো কিন্তু এক ধরনের ওয়ান সাইডেড ড্রোন ছিল। রাশিয়া এগুলোতে আলট্রা মডার্ন ক্যামেরা, তারপর হচ্ছে নেটওয়ার্ক জ্যামিং, অ্যান্টি জ্যামিং, তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন ইস্যু সেটেল করে
সেমিকন্ডাক্টর, বিভিন্ন চিপ আলাদাভাবে বসিয়ে এইগুলোকে চরম বিধ্বংসী আপনার হিসাবে মানে এই ইয়াগুলোকে কী বলে এটাকে, এই ড্রোনগুলোকে চরম বিধ্বংসী ড্রোন তৈরি করছে, যেগুলোর সাথে আমেরিকা কোনোভাবে পেরে উঠতে পারছে না। এই ড্রোনগুলোকে তারা অত্যাধুনিক করতেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের জিপিআরএস, নেভিগেশন এরকম সিস্টেম এখানে যুক্ত করতেছে, যে যুক্ত করার কারণে কিন্তু ইসরায়েল আমেরিকার মতো অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করে দেশগুলো কিন্তু বেসামাল হয়ে গেছে। যার কারণে হয়তো আমেরিকা ফাইনালি একটু সারেন্ডার করতেছে রাশিয়ার কাছে, যে তুমি অন্তত ইরানকে এই জায়গাগুলো থেকে ফেরাও, আমরা যাতে একটু মানিজ্যত নিয়ে এখান থেকে বের হতে পারি, আমরা যাতে উইন উইন সিচুয়েশন নিয়ে এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারি, এবং আমি তোমাকে এটার জন্য ইউক্রেনকে তোমার কাছে যেভাবে নত করার দরকার ওইটা প্রয়োজনে আমরা তোমাকে করে দিব। তোমরা যদি ইরানকে সহযোগিতা না করো তাহলে ইরান কিন্তু হয়তো বা আমার কাছে নত হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু বারবারই এই বার্তা দেওয়ার চেষ্টা করতেছে আপনার রাশিয়াকে আমেরিকা, যার কারণে এই গোপন ইয়াটা তারা গেল। এবং আপনার গতকালকে অনুষ্ঠানে বলছিলাম যে চায়না এখানে পরোক্ষ ভূমিকা পালন করতেছে। সারা বিশ্ব থেকে অত্যাধুনিক ড্রোনের প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি চায়না আপনার পশ্চিমা বিশ্ব থেকে সংগ্রহ করে চায়নার নামে পড়ে এগুলো অন্য অন্য দেশের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়, এবং ইরান সেগুলোকে সংযুক্ত করে একেবারে বিধ্বংসী ড্রোন, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করছে। আর এত চায়নার তো লাভ, আপনার গতকালকে অনুষ্ঠানে বলছিলাম যে চায়নার লাভ কি, চায়না ইরান থেকে সস্তায় তেল পাচ্ছে। আর এই যখন আন্তর্জাতিক মার্কেটে তেলের বাজার নিয়ে আপনার টালমাটাল হয় তখন তেলের দাম বেড়ে যায়, আর তেলের দাম বেড়ে গেলে রাশিয়ার লাভ। রাশিয়া আগে যেখানে 67-68 টাকা করে ব্যারেলে তেল বিক্রি করতো, এখন তারা প্রায় $100 ব্যারেলে তেল বিক্রি করতেছে। তাদের টাকা বেশি হচ্ছে, তারা টাকা বেশি পাচ্ছে, তারা ইউক্রেনের উপর ভয়ঙ্কর হামলা চালাতে সুবিধা হচ্ছে। সব মিলিয়ে এখন আমেরিকা একটা বড় ধরনের ইয়ার মধ্যে আছে, যেটা আমি গতকালকে অনুষ্ঠানে বলছি ফাটাবাসে চিপায় আছে, না এদিকে সরতে পারতেছে না ওদিকে সরতে পারতেছে। আমি গতকালকে বলছিলাম যে আমেরিকার শত্রুদের তালিকা করলে 1 নম্বরে চলে আসে চীন, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে ইরান। এখন 3 নম্বর শত্রু নিয়ে তারা এত বেশি এঙ্গেজ হয়ে গেছে, এত বেশি তাদের মনোযোগ দিতে হয়েছে, পুরা আমেরিকার রাষ্ট্রটা এখন ইরানের দিকে টোটাল নজরদারির মধ্যে চলে গেছে। তাদের যে প্রথম শত্রু এবং দ্বিতীয় শত্রু, অর্থাৎ যদি আমি বলি চীন এবং রাশিয়া, চীন কী করতেছে, যখন পুরা সেন্ট্রালাইজেশন সে দৃষ্টিভঙ্গিটা সে ইরানের দিকে দিয়ে দিছে, চীন সারা বিশ্বে তার ব্যবসায়িক মার্কেট পুরোপুরিভাবে ওপেন করে ফেলতেছে। আর রাশিয়া কি করতেছে, রাশিয়া ইউক্রেনকে একেবারে যেভাবে দরকার সাইজ করা সেভাবে সাইজ করতেছে, এবং চীন এই পাশাপাশি তাইওয়ানকে খুব দ্রুত কিভাবে গ্রিপে আনা যায় সেই রাস্তা অলরেডি চীন খুলে ফেলছে। তার মানে এই দৃষ্টিভঙ্গি থেকে মূলত দ্রুত যাতে তাদের দৃষ্টিটা সরে যায়, ইরানে যাতে একটা ভালো উইন উইন সিচুয়েশন তারা তৈরি করতে পারে, ভালো একটা ফয়সালা তৈরি করতে পারে, এই জন্যই কিন্তু তারা বিভিন্ন দেশে দৌড়ঝাঁপ শুরু করছে। এবং এই কাতারের আমির বলেন, পাকিস্তানের জেনারেল বলেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারাও কিন্তু ওই আমেরিকার পক্ষ হয়ে এবং তাদের নিজের দেশের অর্থনীতি বাঁচাতে গিয়ে সবাই এখন ছুটছে ইরানের দিকে। আশা করা যায় আমরাও যে সাফারার হচ্ছে, যে লোডশেডিং হচ্ছে, গরমের কষ্ট হচ্ছে, আমাদের বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, এটা তো আলটিমেটলি যখন আপনি গভীর হাত দেবেন ইরানকে কেন্দ্র করি, সব মিলিয়ে যাতে সারা বিশ্বে একটা স্বস্তি ফিরে আসে, এই স্বস্তি ফিরানোর জন্য সারা বিশ্বের নেতৃবৃন্দ এখন উঠে পড়ে লেগেছে, যাতে যে কোনো ফরম্যাটে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তির মাধ্যমে সারা বিশ্ব যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেটাই এখন মানুষ প্রত্যাশা করছে।